বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো স্বাভাবিকভাবে আমরা এই মুহূর্তে যে বিষয় নিয়ে আলোচনা করেছি, তোমরা যারা মাধ্যমিক পরীক্ষার্থী তাদের জন্য ভূগোলের 3 মার্কের প্রশ্ন। আমাদের ভূগোলে কটা 3 মার্কের প্রশ্ন আসে? আমাদের ভূগোলে মোট 8টা 3 মার্কের প্রশ্ন আসে। স্যার কি বলছে, ভুলভাল কথা, 8টা 3 মার্কের প্রশ্ন আসে? হ্যাঁ, একদম ঠিকই, 4টে 3 মার্কের প্রশ্ন আসে, কিন্তু প্রত্যেকটা প্রশ্নে একটা করে অথবা। তাহলে মোট কটা প্রশ্ন হয়? 8টা প্রশ্ন তো হয়, নাকি হয় না? আমাদের লিখতে হয় 4টে প্রশ্ন। কিভাবে? 4 দাগে বিভাগ ঘয়ের 4 দাগে আমাদের 3 মার্কের প্রশ্ন আসে। 4-এর 1 দাগে একটা অথবা আরেকটা, 4-এর 2 দাগে একটা অথবা আরেকটা, 3 দাগে একটা অথবা আরেকটা, 4 দাগে একটা অথবা আরেকটা। অর্থাৎ মোট 4টে প্রশ্ন আমাদের লিখতে হয়, ঠিকই আছে, কিন্তু আমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে কিন্তু 8টা। আর যেখানেই আমাদের মূল চালাকিটা লুকিয়ে আছে, আমরা টোটাল বইয়ের প্রেশার নিতে পারছি না, আমরা এত পড়তে পারবো না। স্যার সবথেকে শর্টকাট মেথড বলুন, কোন শর্টকাট মেথড অবলম্বন করলে আমরা অল্প পরিমাণ প্রশ্ন পড়ে ভালো রেজাল্ট করতে পারবো? কারণ ভূগোলের 3 মার্কের কোশ্চেন প্রচুর, ভূগোলের 2 মার্কের কোশ্চেন আরো প্রচুর, আর 5 মার্কের কোশ্চেনের সাজেশন আমি এর আগেই দিয়েছি, যেখানে আমি মাত্র 4টে থেকে 5টা প্রশ্ন বলেছি। আঞ্চলিক ভূগোল এবং প্রাকৃতিক ভূগোল দিয়ে পরীক্ষায় প্রাকৃতিক থেকে 2টো লিখতে হবে, আঞ্চলিক থেকে 2টো লিখতে হবে। আর আমি তোমাদের জন্য প্রাকৃতিক থেকে 3টে বলেছি, আঞ্চলিক থেকে 3টে বলেছি। এই 6টা প্রশ্ন যারা কমপ্লিট করবে, প্রাকৃতিক ভূগোল এবং আঞ্চলিক ভূগোল অর্থাৎ আমাদের 5 মার্কের যে প্রশ্ন, সেটা একদম কেল্লাফতে, সেটা নিয়ে কোনো টেনশন করবে না। আজ আমরা 3 মার্কের প্রশ্নের চ্যালেঞ্জ নিয়ে এসেছি, এবং আজকের সাজেশনে আমরা প্রত্যেকটা অধ্যায় আমাদের যেগুলো সিলেবাসে রয়েছে, আমরা জানি যে প্রত্যেকটা অধ্যায় থেকে আমাদের প্রশ্ন আসবে, প্রত্যেকটা অধ্যায় থেকে প্রশ্নগুলো তো তোরা ধরবই, কিন্তু আমার সব অধ্যায় পড়ার দরকার নেই। সব অধ্যায় পড়ার আমার দরকার নেই। এই যতগুলো চ্যাপ্টার দেখছো, এর হাফ চ্যাপ্টার পড়বো আমি, অর্ধেক অংশ পড়বো, অর্ধেক, এবং তাতেই আমি 3 মার্কের ফুল কমন পাবো। দেখিয়ে দেবো, মিলিয়ে দেবো, প্রশ্নের সঙ্গে মিলে যাবে, তোমরাও মিলিয়ে নিতে পারবে। চলো শুরু করা যাক মূল আলোচনা। তার আগে যারা বলবো, চ্যানেলকে এখনো যারা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকন অবশ্যই ক্লিক করে রাখো, যাতে এরকম ইম্পর্টেন্ট তথ্য তোমরা দেখতে পাও। এবং তার সঙ্গে অবশ্যই অ্যাট লাস্ট এটা বোঝানোর পরে, চালাকিটা বুঝিয়ে দেওয়ার পরে, আমরা সাজেশনও কিন্তু তোমাদের জন্য তুলে ধরবো। চলো তাহলে দেখে না যাক। প্রথমে দেখো, আমাদের বিভাগ ঘয়ে 4 দাগে আমাদের প্রশ্ন আসবে, 4টে প্রশ্ন আমাদের লিখতে হবে। 4টে প্রশ্ন আমাদের, মোট প্রত্যেকটা প্রশ্নের সঙ্গে একটা প্রশ্ন অর থাকবে। আমরা ধরে নিই এটা 1 দাগে প্রশ্ন আসবে, এটা 2 দাগে, এটা 3 দাগে, এটা 4 দাগে। অর্থাৎ আমাদের মোট 4টে প্রশ্ন, একটা প্রাকৃতিক ভূগোল থেকে, একটা পরিবেশ ভূগোল থেকে, একটা আঞ্চলিক ভূগোল থেকে, এবং একটা হচ্ছে উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্য সূচক ম্যাপ, এখান থেকে আসবে। তাহলে মোট 4টে প্রশ্নের কোথা দিয়ে কোন প্রশ্ন আসবে আমরা পরিষ্কারভাবে বিষয়টা বুঝে নিতে পারলাম। এবার দেখো, প্রাকৃতিক ভূগোলে আমাদের মোট কটা অংশ আছে? প্রাকৃতিক ভূগোলে আমাদের মোট 3টে অংশ আছে। বহির্জাত প্রক্রিয়া, তার দ্বারা সৃষ্ট বিরূপ, বায়ুমণ্ডল, বাড়িমণ্ডল। পরিবেশ ভূগোলে আমাদের বজ্র ব্যবস্থাপনা। আঞ্চলিক ভূগোলে আমাদের 2টো অংশ, একটা প্রাকৃতিক আর একটা হচ্ছে অর্থনৈতিক। উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্য সূচক ম্যাপে আমাদের 2টো অংশ, একটা হচ্ছে উপগ্রহ চিত্র এবং আরেকটা হচ্ছে ভূবৈচিত্র্য সূচক ম্যাপ। আমাদের চালাকিটা বুঝতে গেলে জানতে হবে কোথা থেকে প্রশ্ন আসে। প্রথম দেখো, এই বহির্জাত প্রক্রিয়া, এখান থেকে একটা প্রশ্ন আসবে। এর অথবাতে এই 2টো অংশ থেকে একটা প্রশ্ন আসবে। কথাটা খুব ভালো করে বুঝে নাও। তাহলে আমি একটা প্রশ্ন যেহেতু উত্তর করতে হবে, আমি এই অংশটা পড়বো অথবা এই অংশটা পড়বো। বোঝা গেল কি বললাম? তাহলে বায়ুমণ্ডল থেকে প্রচুর বেশি পরিমাণে প্রশ্ন, বায়ুমণ্ডল থেকে, বাড়িমণ্ডল থেকে খুবই কম। তাহলে সেই তুলনায় আমরা যদি এই চ্যাপ্টারের প্রশ্নগুলো ভালো করে পড়ি 3 মার্কের জন্য, তাহলে আমার আর পেশার দরকার নেই। আমি যদি বায়ুমণ্ডল এবং বাড়িমণ্ডলের প্রশ্নকে অ্যাভয়েড করে দিই, তাও আমার কোনো টেনশন থাকবে না। চালাকিটা কি বোঝা গেল? নেক্সট দেখো, বজ্র ব্যবস্থাপনা, দ্বিতীয় প্রশ্ন। এখান থেকে আমাকে প্রশ্ন আসবেই, আমি এটা তো অবশ্যই পড়বো, কারণ এখান থেকে প্রশ্ন আসবে এবং এখান থেকে আমাকে লিখতে হবে। এখানেও চালাকি আছে, কিন্তু সে চালাকিটা তোমাদের বলবো না, কারণ সববার সেই চালাকি মেলে না। 3 নম্বর পার্ট, আঞ্চলিক ভূগোলের প্রাকৃতিক পার্ট থেকে একটা আসবে, অর্থনৈতিক পার্ট থেকে একটা আসবে। কি বললাম, বোঝা গেল? তাহলে আমি যে কোনো একটা পার্টের প্রশ্নগুলো ভালো করে পড়লেই হবে, হয়তো প্রাকৃতিক পার্ট, নয়তো অর্থনৈতিক পার্ট। তাহলে আমি 3 মার্কের প্রশ্ন কমন পেয়ে যাব। আর রইল বাকি এক, উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্য সূচক ম্যাপ। একটা উপগ্রহ চিত্র থেকে প্রশ্ন আসবে, একটা ভূবৈচিত্র্য সূচক ম্যাপ থেকে প্রশ্ন আসবে। আমাকে লিখতে হবে একটা, তাহলে যে কোনো একটা পার্টের প্রশ্ন আমাকে পড়লে হবে। তাহলে চালাকিটা কোথায় হলো? আমি যতগুলো চ্যাপ্টার আমি বললাম, দেখো তো, এখানে আমি তিনখানা চ্যাপ্টার বলেছি, বহির্জাত প্রক্রিয়া, তার দ্বারা সৃষ্ট বিরূপ, বায়ুমণ্ডল ও বাড়িমণ্ডল। আমি যদি দুটো বাদ দিয়ে দিই, কিছু যায় না। তাহলে আমি একটা চ্যাপ্টার পড়লাম, হয়ে গেল, 2টো চ্যাপ্টার বাদ। বজ্র ব্যবস্থাপনাটা আমাকে পড়তেই হবে। প্রাকৃতিক আর অর্থনৈতিক, আমি যে কোনো একটা পার্ট, অর্থনৈতিক পার্টটা কিন্তু খুব সহজ হয়, এটুকু বলে রাখলাম। কোনটা সহজ কোনটা কঠিন সেটা আমি তোমাদের মন বুঝে বলি, কারণ আমার সঙ্গে তো সব ছাত্রছাত্রীরা জড়িয়ে থাকে, তাদের মনের কথা তো আমাকে বুঝতে হয়। সেই হিসেবেই বলি কিন্তু, যে অর্থনৈতিক পার্টটা ছেলেমেয়েরা একটু বাণী মধু এক কথা লিখতে পারে, কিন্তু প্রাকৃতিক পার্টে অতটা গল্প কাজ করে না।
তো যাই হোক, আঞ্চলিক পাঠের মধ্যে অর্থনৈতিক পাঠটা খুবই সহজ হয়। চা পাতা তোলার ক্ষেত্রে নারী শ্রমিক কেন প্রয়োজন, এরকম ছোট ছোট টাইপের প্রশ্ন, খুব মজাদার প্রশ্ন, তো অবশ্যই তোমরা পারবে। তাহলে প্রাকৃতিক পাঠটাকে আমি অফ করে দিতে পারি। আর উপগ্রহ চিত্র, ভূবৈচিত্রসূচক ম্যাপ, এখান দিয়ে মনে হয় 4টে প্রশ্ন আছে, আর এখান দিয়ে মনে হয় 4টে প্রশ্ন আছে, যে কোনো 4টে পড়লেই হলো। তাহলে আমার কটা প্রশ্ন পড়তে লাগছে 3 মার্কের জন্য? এখান থেকে কটা প্রশ্ন, এখান থেকে কটা প্রশ্ন, এর যে কোনো একটা পাঠের প্রশ্ন, আর এখান থেকে একটা প্রশ্ন। এই হলো তোমাদের সাজেশন। প্রথম কথা বলে রাখি, আমি তোমাদের জন্য এই বহির্জাত প্রক্রিয়া, ভূমিরূপ, বায়ুমণ্ডল, বাড়িমণ্ডল, বজ্র ব্যবস্থাপনা, প্রাকৃতিক, অর্থনৈতিক, উপগ্রহ চিত্র, ভূবৈচিত্রসূচক ম্যাপ, সব সাজেশনগুলো তুলে ধরবো তোমাদের জন্য। তোমাদের কি করতে হবে, তোমাদের কি করতে হবে, কথাটা খুব ভালোভাবে বুঝে নেবে। তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, যারা পারবে, কথাটা পরিষ্কার বুঝে নেবে, যে আমি স্যার সব ভালো করে পড়বো, তারা সব ভালো করে পড়ো। যারা দুর্বল, কারণ আমি সবসময় ফার্স্ট বেঞ্চারদের কথা ভাবি না, আমার ছাত্রছাত্রী একদম প্রথম বেঞ্চের কোণা থেকে শুরু করে লাস্ট বেঞ্চের কোণা পর্যন্ত, যে সারাদিন পড়াশোনা করে, যে খুব ভালো স্টুডেন্ট, সে যেমন আমার স্টুডেন্ট, যে একদম লাস্ট বেঞ্চে বসে আছে সেও আমার স্টুডেন্ট। আমি সেটা মনে করি, যার জন্য আমি প্ল্যান শুধুমাত্র ভালো ছেলেদেরকে বিশাল করব, মহান করব, সেটা আমার টার্গেট নয়। যে লাস্ট বেঞ্চে আছে, যে পড়াশোনা করতে পারেনি, সে অর্থনৈতিক কারণ হোক, মানসিক কারণ হোক, যে কারণেই হোক, আমি তার জন্য আছি। এটা হলো আমার টার্গেট, এটা হলো আমার শিক্ষক জীবনের ব্রত, যে আমি প্রথম ইউটিউব জার্নি যেমন শুরু করেছিলাম কেরালার ছাত্রছাত্রীদের জন্য। তো যাই হোক, সে বিষয়ে যাচ্ছি না। তো সিস্টেমটা হচ্ছে তাই, যারা দুর্বল তাদের কথা বলছি, তারা কি করবে, এই 3টে পার্টের মধ্যে যে কোনো এক, এই পার্টটাকে ভালো করে পড়বে, আমি বলেই দিচ্ছি, এই পার্টটাকে ভালো করে পড়বে, বজ্র ব্যবস্থাপনা থেকে যে কটা প্রশ্নগুলো ভালো করে পড়বে, এখান থেকে এই অর্থনৈতিকের পার্টটা ভালো করে পড়বে, আর এখান থেকে এই ভূবৈচিত্রসূচক ম্যাপ বা উপগ্রহ চিত্র, দুটোই সহজ, যে কোনো একটা পার্ট ভালো করে পড়বে। তাহলে চালাকিটা আমরা সেখানেই তুলে ধরলাম, যেখানে আমাদের অনেক অনেক চ্যাপ্টার কিন্তু বাদ হয়ে গেল। আমি তোমাদের জন্য প্রত্যেকটা চ্যাপ্টার থেকে প্রশ্ন তুলে ধরছি, তোমরা ঠিক যে যে চ্যাপ্টার পড়বে আগে সিদ্ধান্ত নিয়ে নাও। আমি তো সব বিষয়গুলো বুঝিয়ে দিলাম, যে এটা পড়তে হবে, এটা করতে হবে, এখান থেকে প্রশ্নগুলো আসবে। এবার ক্যালকুলেশনটা তোমার, যে আমি তাহলে এটা পড়বো, এটা পড়বো, এটা পড়বো, এটা পড়বো, এটা পড়বো, এটা তোমার ক্যালকুলেশন, তুমি করে নাও। এবার আমি যে প্রশ্নগুলো দিচ্ছি সেই প্রশ্নগুলো নোটস করে ফেলো এবং রেডি করে ফেলো, একদম রেডি, গ্যারান্টি দিয়ে বলছি, অর্ধেক বই পড়া লাগবে না। এই যে সব প্রশ্ন 4টে তোমাকে লিখতে হবে, তুমি 4টে পরীক্ষাতে ভালোভাবে লিখতে পারবে। বোঝা গেল কি বললাম? এবার সময় নষ্ট নয়, এবার চলে যাবো সরাসরি মূল সাজেশন পর্বে। বন্ধুরা, তাহলে এবার আমরা পরপর প্রশ্নগুলো দেখে নিই। প্রথম আসবো বহির্জাত প্রক্রিয়া ও তার দ্বারা সৃষ্ট ভূমিরূপ, এবং এই চ্যাপ্টার থেকে, ঠিক আছে, প্রথম চ্যাপ্টার থেকে, যেটা মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তো 2025 সালে যেটা এসেছিল সেটা হচ্ছে অশ্বকর আকৃতির হ্রদ সৃষ্টির চিত্রসহ সংক্ষেপে আলোচনা করো সৃষ্টির কারণ। তো এবারের জন্য কী কী ইম্পর্টেন্ট রয়েছে, আবহবিকার ও ক্ষয়ভবনের পার্থক্য লেখো, নদী ও বায়ু কী কী প্রক্রিয়ায় ক্ষয়কার্য বহন করে, বায়ু কী কী প্রক্রিয়ায় ক্ষয় সঞ্চয় ও বহন করে, জলপ্রপাত উৎসের দিকে সরে যায় কেন, বদ্বীপ সৃষ্টির কারণগুলো কী কী, সব নদীর বদ্বীপ গড়ে ওঠে না কেন, পললশঙ্কু ও বদ্বীপের পার্থক্য কী, বা ইউ আকৃতির উপত্যকা ও ভি আকৃতির উপত্যকার মধ্যে পার্থক্য কী, মহাদেশীয় হিমবাহ ও উপত্যকা হিমবাহের মধ্যে পার্থক্য কী, হিমরেখা সর্বদা একই উচ্চতায় অবস্থান করে না কেন, ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত দেখা যায় কেন, মরুভূমির সম্প্রসারণ রোধের উপায়গুলো কী, মরু অঞ্চলে বায়ুর অধিক কার্য হয় কেন, বা অধিক কার্য লক্ষ্য করা যায় কেন, পৃথিবীব্যাপী জলবায়ু পরিবর্তনের ফলাফলগুলি আলোচনা করো, সুন্দরবনের উপর বিশ্ব জলবায়ু পরিবর্তনের প্রভাব কতখানি। এবার আসবো বায়ুমণ্ডল। তো আমি বলেছি যারা দুর্বল তাদের এই চ্যাপ্টার পড়ার দরকার নেই, প্রশ্নগুলো দেখে নাও। আয়ন বায়ু ও প্রশ্নবায়ুর মধ্যে পার্থক্য, যেটা আগের বার 2025 সালে এসেছিল। এবারের জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন, ওজোন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলে কেন, আয়নোস্ফিয়ার মেরুজ্যোতি সৃষ্টি হয় কেন, ওজোন গ্যাস এর গুরুত্ব কী, উল্কাপিণ্ড পুড়ে যায় কেন, স্ট্র্যাটোস্ফিয়ারে বিমান চলাচল করে কেন, ওজোন গহ্বর সৃষ্টির কারণ ও প্রতিরোধের উপায় কী, আন্টার্কটিকায় ওজোন হোল সৃষ্টির কারণ কী, ওজোন স্তর সৃষ্টি হয় কীভাবে, ওজোন স্তর ধ্বংস হয় কীভাবে, আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য কী, মেঘমুক্ত রাত্রি অপেক্ষা মেঘাচ্ছন্ন রাত্রি গরম কেন, বায়ুমণ্ডল উষ্ণ হওয়ার পদ্ধতি কী, পৃথিবীর তাপের সমতা কীভাবে বজায় থাকে, বিশ্ব উষ্ণায়নের প্রভাব লেখো, আমরা বায়ুচাপ অনুভব করি না কেন, জলভাগ অপেক্ষা স্থলভাগ অধিক উত্তপ্ত হয় কেন, স্থলবায়ু ও সমুদ্রবায়ুর পার্থক্য কী, ঘূর্ণবাত ও প্রতিঘূর্ণবাতের পার্থক্য লেখো, উষ্ণতার সাথে বায়ুচাপের কী সম্পর্ক, ভারতকে মৌসুমী বায়ুর দেশ বলে কেন, নিরক্ষীয় অঞ্চলে 4 o'clock রেইন হয় কেন, পর্বতের কোন ডালে বৃষ্টিচ্ছয় অঞ্চল সৃষ্টি হয়েছে এবং কেন। তো স্বাভাবিকভাবে যারা দুর্বল তাদের আমি বলেছি যে শুধু প্রথম অংশটা, অর্থাৎ একদম প্রথম পার্টের বহির্জাত প্রক্রিয়া ও তার দ্বারা সৃষ্ট ভূমিরূপ, এই প্রশ্নগুলো ভালো করে পড়ো যারা দুর্বল। আর বায়ুমণ্ডল বাড়িমণ্ডল একটাও না পড়লে হবে, আমি জাস্ট তোমাদের জন্য দিচ্ছি যারা মনে করছো যে না আমাদের প্রশ্নগুলো পড়ে রাখা উচিত, তবে পড়ে রাখা সবারই উচিত। বাড়িমণ্ডলের প্রশ্ন দেখা যাক। গ্র্যান্ড ব্যাংক মগ্নচড়া বাণিজ্যিক মৎস্য চাষের জন্য অনুকূল কেন, নিউফাউন্ডল্যান্ড সারা বছর কুয়াশাচ্ছন্ন থাকে কেন, সমুদ্র স্রোত ও সমুদ্র তরঙ্গের পার্থক্য কী, একটি স্থানে দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময় ব্যবধান 24 ঘন্টা 52 মিনিট হয় কেন, অমাবস্যার জোয়ার পূর্ণিমার জোয়ারের তুলনায় তীব্র হয় কেন, পেরিজিয়ান জোয়ার ও অ্যাপোজিয়ান জোয়ার কী, জলবায়ুর উপর সমুদ্র স্রোতের প্রভাব কী, পৃথিবীর প্রতিটি স্থানে প্রতিদিন দুবার জোয়ার ও দুবার ভাটা হয় কেন, ভরা জোয়ারের তুলনায় মরা জোয়ারের জলস্ফীতি কম হয় কেন,
ভরা জোয়ার ও মরা জোয়ারের পার্থক্য। এই হয়ে গেল বাড়িমণ্ডল। যারা পারবে সব পড়বে, যারা পারবে না তারা অন্তত প্রথম যে চ্যাপ্টার অর্থাৎ বহির্জাত প্রক্রিয়া তার দ্বারা সৃষ্ট ভূমির উপর দিয়ে যে প্রশ্নগুলো বললাম সেগুলো পড়বে। হয়ে গেল। এবার আসো বজ্র ব্যবস্থাপনা, যেখান থেকে আগের বছর এসেছিল বজ্র ব্যবস্থাপনার বিভিন্ন পদ্ধতি এবং ভাগীরথী হুগলি নদীর ওপর বজ্রের প্রভাব। এবার তোমাদের জন্য যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, বজ্র ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা মোস্ট ইম্পর্টেন্ট। কিছু পার্থক্য রয়েছে, তার মধ্যে তরল বজ্র কঠিন বজ্রের পার্থক্য, বিষাক্ত বজ্র বিষহীন বজ্রের পার্থক্য, জৈবভঙ্গুর ও জৈব অভঙ্গুর বজ্রের পার্থক্য। কয়েকটা টিকা রয়েছে, বজ্র পৃথকীকরণ, ভরাটকরণ, নিষ্কাশন এবং স্ক্রাবার। এই টিকাগুলো না আসার সম্ভাবনা। এবার প্রথম কথা বলি, বলবেন স্যার আপনি তো সাজেশনে দিয়েছেন আবার বলছেন আসবে না। একদম ঠিক, আমি সাজেশনে দিয়েছি কিন্তু না আসার সম্ভাবনা। কিন্তু এই টিকাগুলো তোমাকে পড়তে হবে, কারণ 2 মার্কের প্রশ্ন হিসেবে কিন্তু এই টিকাগুলো আসতে পারে। 2 মার্কের যখন সাজেশন দিয়েছি তখন সেখানে দেখবে এই টিকাগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, নেক্সট যে প্রশ্ন, পরিবেশের ওপর বজ্রের প্রভাব আলোচনা করো। বজ্র ব্যবস্থাপনায় প্রয়োজনীয়তা কী? বজ্র ব্যবস্থাপনায় 3R বা 4R ভূমিকা কী? গ্যাসীয় বজ্র নিয়ন্ত্রণের উপায়গুলো কী কী? বজ্রের প্রকারভেদ সম্পর্কে আলোচনা করো এবং বিশেষ করে তরল, গ্যাসীয়, বিষাক্ত, বিষহীন উদাহরণসহ জেনে রাখবে। হয়ে গেল। প্রাকৃতিক ভূগোল, আগেরবারের ছিল জলবায়ুর ওপর ক্রান্তীয় ঘূর্ণবাত ও পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব। প্রাকৃতিক ভূগোল থেকে একটু বেশি পড়তে হয়, একটু কঠিন লাগে ছাত্রছাত্রীদের, যার জন্য দুর্বলদের আমি বলি যে আঞ্চলিক ভূগোলের দিকে লক্ষ্য রাখবে। তো চলো প্রথমে প্রাকৃতিক ভূগোলের প্রশ্নগুলো বলে রাখি। তরাই ভাবর বলতে কী বোঝো? দাক্ষিণাত্য মালভূমি অঞ্চল সম্পর্কে আলোচনা করো। কয়াল কাকে বলে? বৈশ্য লেখো। পার্থক্য লেখো পূর্ব হিমালয় ও পশ্চিম হিমালয়। ভারতীয় জনজীবনে হিমালয়ের প্রভাব আলোচনা করো। দার্জিলিং ও কাশ্মীর হিমালয় সম্পর্কে আলোচনা করো। গঙ্গা বা ব্রহ্মপুত্র নদীর গতিপথ সম্পর্কে আলোচনা করো। উত্তর বাহিনী নদীগুলি বন্যাপ্রবণ কেন? নর্মদা ও তাপ্তি পশ্চিম বাহিনী কেন? দক্ষিণ বাহিনী নদী খরস্রোতা কেন? পশ্চিম বাহিনী নদীতে বদ্বীপ গড়ে ওঠেনি কেন? ভৌম জলের অতিরিক্ত ব্যবহারের ফলাফল কী? বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্য কী? বৃষ্টির জল সংরক্ষণের পদ্ধতিগুলো কী কী? ভারতে মৃত্তিকা ক্ষয়ের পদ্ধতি কী? মৃত্তিকা ক্ষয় প্রতিরোধের উপায়গুলো কী কী? বনবিনাশের কারণ কী? সামাজিক বনসৃজনের প্রয়োজনীয়তা কী? ভারতে মৃত্তিকা সংরক্ষণের 3টি বৈশিষ্ট্য। এই হলো প্রাকৃতিক ভূগোল থেকে একটু বেশি পড়তেই হয়। আঞ্চলিক ভূগোল থেকে যে প্রশ্ন গুলো ইম্পর্টেন্ট, আগেরবারে ছিল পাঞ্জাব হরিয়ানার কৃষি উন্নতির কারণ। আমি বলেছিলাম না যে আঞ্চলিক ভূগোল থেকে যে প্রশ্নগুলো আসে সেগুলো ছাত্রছাত্রীরা এমনি 2-4 লাইন লিখতে পারে, এই জন্য এটা সহজ পাঠ। যারা দুর্বল তারা এই পাঠটা পড়বে। প্রথম প্রশ্ন, ভারতের কৃষির গুরুত্ব বৈশিষ্ট্য লেখো। খারিফ শস্য ও রবি শস্যের পার্থক্য লেখো। জায়িদ শস্য কী বৈশিষ্ট্য লেখো। ধান, পাট, গম, ইক্ষু চাষের সমস্যা লেখো। উত্তর পশ্চিম ভারতে গম চাষ উন্নত কেন? উত্তর পূর্ব ভারতে চা চাষের উন্নতির কারণ কী? ভারতীয় কৃষির সমস্যা ও সমাধান কী? কাকে কেন ভারতে রুড়ো বলা হয়? ইঞ্জিনিয়ারিং শিল্পের শ্রেণীবিভাগ করো। পূর্ব ভারতে বস্ত্রশিল্পের কেন্দ্রীয় ভবনের কারণ কী? তামিলনাড়ুতে বা দক্ষিণ ভারতে বস্ত্রশিল্প গড়ে ওঠার কারণ কী? জনসংখ্যা বৃদ্ধির কয়েকটি কারণ লেখো। দক্ষিণ ভারত কফি চাষে বিখ্যাত কেন? জলপথকে উন্নয়নের জীবনরেখা বলে কেন? চা পাতা তোলার ক্ষেত্রে মহিলা শ্রমিক বেশি প্রয়োজন কেন? এবার আসবো আমরা উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্যসূচক ম্যাপ, যেখান থেকে আমাদের এসেছিল 2025 সালে উপগ্রহ চিত্রের বৈশিষ্ট্য এবং ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের সুবিধা। এবার তোমাদের জন্য যে প্রশ্নটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ভূবৈচিত্র্যসূচক মানচিত্র উপগ্রহ চিত্রের পার্থক্য। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন বলে রাখলাম, এটা পড়বে, এই প্রশ্নটা ভালো করে পড়ে রাখবে। নেক্সট, উপগ্রহ চিত্রের গুরুত্ব ব্যবহার। ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের সিরিজগুলো কী কী? ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে ব্যবহৃত বিভিন্ন ধরনের স্কেলগুলো আলোচনা করো। উপগ্রহ চিত্রের সুবিধাগুলো কী কী? জিওস্টেশনারি উপগ্রহ এবং সানসিনক্রোনাস উপগ্রহের পার্থক্য কী? এবং ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের বৈশিষ্ট্য বা গুরুত্ব ব্যবহার লেখো। এই হলো আমাদের 3 মার্কের সাজেশন। যে প্রশ্ন বললাম এই প্রশ্ন বাইরে প্রশ্ন যাবে না। আর যে চালাকিগুলো বললাম, যারা দুর্বল এই চ্যাপ্টারটা পড়বে বহির্জাত প্রক্রিয়া, তারপরে পড়বে একদম সরাসরি চলে যাও বজ্র ব্যবস্থাপনা, এই চ্যাপ্টারটা পড়বে, তারপরে চলে যাব একদম আমরা প্রাকৃতিক ভূগোলও পড়বো না, শুধুমাত্র আঞ্চলিক বা অর্থনৈতিক পাঠটা পড়বো এবং লাস্টের এই যে প্রশ্ন কটা রয়েছে আমাদের এখানে সব মিলে 8টা প্রশ্ন রয়েছে, এই 8টা প্রশ্ন পড়বো ভূবৈচিত্র্যসূচক মানচিত্র এবং উপগ্রহ চিত্র থেকে। ব্যাস, কোর্স কমপ্লিট। আর যারা মনে করছে সব পড়বো তারা সব পড়তে পারো। আমাদের 4টে প্রশ্ন লিখতে হবে, সব পড়লে 8টাই কমন পাবে, যেহেতু 8টা প্রশ্ন আসবে। আর যদি যেগুলো বাদ দিতে বললাম, আমাদের যেহেতু 4টে লিখতে হবে সেহেতু 4টেই কমন পাবে। এই হলো আমার সিস্টেম, এই হলো আমার সাজেশন, এই হলো আমার টিপস, এই হলো আমার চালাকি। ধন্যবাদ।